সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা অ্যাকিউট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পারফোরেশন নিয়ে আলোচনা করব। পারফোরেশন হলো এলিমেন্টারি ট্র্যাক্ট বা খাদ্যনালীর যে কোনো অংশে যদি একটি ছিদ্র তৈরি হয়, ওপেনিং বা হোল তৈরি হয় কোনো ডিজিজের কারণে বা ইনজুরির কারণে, এবং সেখান থেকে খাদ্য, ফুড, গ্যাস, ফ্লুইড, ব্যাকটেরিয়া এগুলি পেরিটোনিয়াল বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ছড়িয়ে পড়ে, সেই অবস্থাকে বলা হয় পারফোরেশন। পারফোরেশন এলিমেন্টারি ট্র্যাক্ট বা খাদ্যনালীর যে কোনো অংশে হতে পারে, এসোফেগাসে হতে পারে, স্টোমাকে, ডিউডেনামে, স্মল ইন্টেস্টাইন, জেজুনামে, আইলিয়ামে, অথবা লার্জ ইন্টেস্টাইন কোলনে এবং রেকটামে, যে কোনো জায়গায় পারফোরেশন হতে পারে। পারফোরেশন সাধারণত কোনো পেনিট্রেটিং ইনজুরি, যেমন কোনো শার্প উইপন দ্বারা যদি আঘাত করা হয়, অথবা গুলি লাগে, অথবা কোনো ডিজিজ হয়, অথবা কোনো সার্জারি করা হয় অ্যাবডোমেনে, পেটের ভিতরে, তাহলে পারফোরেশন হতে পারে। কতগুলি কমন ডিজিজ আছে যেগুলির কারণে পারফোরেশন হয়, তার মধ্যে প্রধান হইল পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ বা যাকে আমরা গ্যাস্ট্রিক বলি, গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার, এই আলসার যদি অনেক দিন ধরে থাকে তাহলে সেখানে একটি ওপেনিং বা ছিদ্র হতে পারে, এবং সেই ছিদ্র দিয়ে ফুড, গ্যাস, ফ্লুইড, ব্যাকটেরিয়া, অ্যাসিড ইত্যাদি সারা পেটে ছড়িয়ে পড়তে পারে। টাইফয়েড আলসার পারফোরেশন এটি আমাদের দেশে একটি কমন পারফোরেশন। টাইফয়েড জ্বর যদি অ্যাডভান্সড হয়ে যায়, আর্লি স্টেজে যদি চিকিৎসা না করা হয়, তাহলে স্মল ইন্টেস্টাইনে বা টার্মিনাল আইলিয়ামে পারফোরেশন হতে পারে, এবং খাদ্য, পানি, ব্যাকটেরিয়া ইত্যাদি সারা পেটে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বৃদ্ধ বয়সে, সাধারণত উন্নত দেশে ডায়াবেটিকুলাইটিস পারফোরেশন হয়, এটা ক্রনিক পারফোরেশন হয়। অ্যাপেন্ডিসাইটিস পারফোরেশন হয়ে যেতে পারে। অ্যাপেন্ডিসাইটিস যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করা হয়, তাহলে গ্যাংগ্রিন হয়ে এটি পারফোরেটেড হতে পারে। এভাবে ক্যান্সার যদি হয়, নিউপ্লাজম নেক্রোসিস হয়ে, ইস্কিমিয়া হয়ে পারফোরেশন হয়ে যেতে পারে। এসোফেজিয়াল পারফোরেশন হতে পারে অতিরিক্ত বমির কারণে। ঘন বেশি বমি হয় তাহলে এসোফেগাসে পারফোরেশন হতে পারে। কোস্টিক ইনজেকশন বা অ্যাসিড খেয়ে ফেললে পারফোরেশন হতে পারে। এগুলি হলো পারফোরেশনের কমন কারণ। পারফোরেশন যদি হয় তাহলে আমরা পূর্বেই বলেছি ফুড মেটেরিয়ালস, ইন্টেস্টাইনাল যে ফুড মেটেরিয়ালস আছে, ফিকাল মেটেরিয়ালস, ফ্লুইড বা পানি, এবং গ্যাস, এবং ইন্টেস্টাইনে শান্ত ব্যাকটেরিয়া থাকে, এগুলি সবই পেরিটোনিয়াল ক্যাভিটি বা সারা পেটে ছড়িয়ে পড়ে। সারা পেটে যদি ছড়িয়ে পড়ে তাহলে শরীরে ফ্লুইড ডেফিসিট দেখা দেয়। ফ্লুইড যেখানে অ্যাবজর্পশন হওয়ার কথা সেটি অকার্যকর হয়ে যায়, ফ্লুইড অ্যাবজর্পশন না হয়ে ফ্লুইড সেখান থেকে বের হয়ে যায়, তখন শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়। সিভিয়ার অ্যাবডোমিনাল পেইনের সঙ্গে মারাত্মক ব্যথা, পেটের মারাত্মক ব্যথার সঙ্গে যদি ডিহাইড্রেশন দেখা দেয়, তখন আমাদের 1 নম্বর চিন্তা হবে যে এই লোকটির পারফোরেশন হয়েছে। তখন আমরা যদি পরীক্ষা করে পাই যে তার পেট বা অ্যাবডোমেন খুব শক্ত হয়ে গেছে, বোর্ড লাইক রিজিডিটি হয়ে গেছে,
পেটে কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না, পেটে নিউমোপেরিটোনিয়াম বা বাতাস, লিভারের উপরে বাতাস উঠে গেছে, লিভার খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা শিওর হয়ে যাই যে তার পারফোরেশন হয়ে গেছে। এই সকল রোগীর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চিকিৎসা করাতে হয়। যদি সঙ্গে সঙ্গে হসপিটালে না নেওয়া হয় তাহলে ফ্লুইড ডেফিসিট হয়ে তার হাইপোভলিউমিক শক হয়ে যাবে। এছাড়া ইনফেকশন হয়ে, পেরিটোনাইটিস হয়ে, ইনফেকশন হয়ে তার সেপসিস ডেভেলপ করবে এবং সেপটিক শক হয়ে যাবে। এগুলি লাইফ থ্রেটেনিং বা জীবনঘাতী, প্রাণঘাতী সমস্যা। কাজেই যখন আমরা একটি পেশেন্টকে চিন্তা করি যে তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং তার মধ্যে টাকিকার্ডিয়া বা পালস বেড়ে গেছে, ফ্লুইড কমে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, প্রেশার কমে যাচ্ছে, তখন এই সকল রোগীকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাব। তার জটিল কমপ্লিকেশনগুলি যাতে না হয়, সেই কমপ্লিকেশন থেকে নিরাপদ রাখার জন্য তাকে আমরা হসপিটালে নিয়ে যাব। পারফোরেশন কতগুলো ওষুধের কারণে হতে পারে, যেমন আমরা সাধারণত ব্যথার জন্য NSAID, নন স্টেরয়েডাল ইনফ্লেমেটরি ড্রাগ নিই, যেমন আইবুপ্রোফেন, ইনফ্লাম বা এই ধরনের আরো বহু অ্যানালজেসিক আছে। সেগুলি যদি কেউ রেগুলার খায় তাহলে তার আলসার হয়ে পারফোরেশন হতে পারে, মিউকোজাল ডিফেন্স নষ্ট হয়ে যায় স্টমাকের এবং পারফোরেশন হয়ে যায়। এছাড়া যারা স্টেরয়েড নেন তাদের পারফোরেশন হতে পারে। স্টেরয়েড নিলে হিলিং কম হয়, হিলিং যদি কম হয় তাহলে ইস্কিমিয়া হবে, নেক্রোসিস হবে এবং পারফোরেশন হয়ে যাবে। বৃদ্ধ বয়সে পারফোরেশন হতে পারে, কারণ ব্লাড সাপ্লাই কম থাকে, তাদের ইস্কিমিয়া এবং নেক্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আর বৃদ্ধ বয়সে যদি পারফোরেশন হয় তাহলে সেটা খুবই মারাত্মক হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেপসিস বা ইনফেকশন হয়ে যায়, সেপটিক শকে চলে যেতে পারে। কাজে এই বিষয়গুলি মনে রেখে আমরা পারফোরেশনের চিকিৎসা প্রদান করে থাকি। পারফোরেশনের রোগী হসপিটালে চিকিৎসা করাইতে হয়। পারফোরেশন চিন্তা করার সঙ্গে সঙ্গে সেই রোগীকে আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে কিছু প্রাথমিক পরীক্ষা করা হয়, যেমন একটা এক্সরে করা যেতে পারে, রক্ত পরীক্ষা, তারপর পারফোরেশনের কারণ বের করার জন্য আমরা সিটি স্ক্যান করি। এভাবে পারফোরেশন কনফার্ম করে আমরা রোগীকে চিকিৎসা দেওয়া শুরু করি। আমরা প্রথমে রোগীকে মুখে কিছু খাইতে নিষেধ করে দিই। পারফোরেশনের রোগী কোনো কিছু খেতে পারবে না, খেলে তার অবস্থা আরো মারাত্মক হবে। যা খাবে সেটাই তার পেটে ছড়িয়ে পড়বে। তারপর তার নাক দিয়ে আমরা একটি টিউব ঢুকাই দিই, নেজোগ্যাস্ট্রিক সাকশন দেওয়া হয়। তার পেটের ভিতরে বা খাদ্যনালীর ভিতরে যে সমস্ত বস্তু আছে সেগুলোকে আমরা বাহির করে টেনে নিয়ে আসি। ওটা খাদ্য হতে পারে, ফ্লুইড হতে পারে, গ্যাস হতে পারে, টেনে নিয়ে আসি, সাকশন দেওয়া হয়। তারপর তার যেহেতু ডিহাইড্রেশন এবং শক আছে, তাকে আমরা ফ্লুইড দিই, আইভি ফ্লুইড বা স্যালাইন দিই। তারপর তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে ইনফেকশন না হয়, এবং ব্যথার ওষুধ দেওয়া হয়, অ্যানালজেসিক দেওয়া হয়। এগুলি হলো মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যখন রোগী স্টেবল হয়ে যাবে তখন তাকে অবশ্যই অপারেশন করাইতে হবে, কারণ পারফোরেশন একটি অ্যাবনর্মাল হোল বা ওপেনিং ইন দা স্টমাক অর ইন্টেস্টাইন, এই হোলটাকে অবশ্যই, ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এই জন্য আমরা এই রোগীকে আমরা সাধারণত অপারেশন করে তার চিকিৎসা প্রদান করে থাকি। এই অপারেশন হতে পারে ওপেন সার্জিক্যাল বা ল্যাপারোটমি। ল্যাপারোটমি করে আমরা যে পারফোরেশন হয়েছে সেটি রিপেয়ার করি, রিপেয়ার করে তারপর যদি সেটা
কোলনে বা ইন্টেস্টাইনে যদি পারফোরেশন হয় শুধু রিপেয়ার করলে হবে না, সেখানে একটি কোলোস্টমি বা আইলিওস্টমি করতে হবে, কারণ কন্টামিনেশন যদি থাকে তাহলে রিপেয়ার করলে সেটা ইনফেকশন হয়ে আবার রিপারফোরেশন। ওপেন ল্যাপারোটমি, ওপেন সার্জারি ছাড়া ল্যাপারোস্কোপিক সার্জারি রয়েছে। ল্যাপারোস্কোপি করে বা কয়েকটি পেটের মধ্যে পেট পুরো না কেটে পেটে কয়েকটি ছিদ্র করে আমরা পারফোরেশন রিপেয়ার করতে পারি। তারপর এন্ডোস্কোপিক সার্জারি করা যেতে পারে, যদি পারফোরেশন যদি খুব ডেফিনিট ধরা যায় তাহলে মুখের ভিতর একটি এন্ডোস্কোপি ঢুকিয়ে দিয়ে সেটা রিপেয়ার করা যেতে পারে। কাজেই আমরা শুধু পারফোরেশন যে আমরা শুধু রিপেয়ার করব বা ছিদ্রটা বন্ধ করব সেই ব্যবস্থা নিলেই হবে না, যে ফুড ম্যাটেরিয়াল, ব্যাকটেরিয়া, গ্যাস ইত্যাদি বিভিন্ন কারণে অ্যাবডোমেনের ভিতরে যে কন্টামিনেশন হয়েছে, যে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, সেটি সেখান থেকে সেই জায়গাটা ওয়াশ আউট করতে হবে, হোল অ্যাবডোমেনকে ওয়াশ আউট করতে হবে। স্টেরাইল স্যালাইন অথবা স্টেরাইল ওয়াটার দিয়ে আমরা সেই অ্যাবডোমেনকে আমরা ওয়াশ আউট করি, যাতে কোনো কন্টামিনেশন বা কোনো ময়লা পেটের ভিতর না থাকে। তারপর আমরা অনেক সময় আইলেস্টমি বা কোলোস্টমি করে দিই, যাতে কন্টামিনেশন যাদের হয়, যেমন ক্রনিক পারফোরেশন যদি হয় তাহলে সেখানে অবশ্যই আইলেস্টমি বা কোলোস্টমি করতে হবে। এ হলো সার্জারি। এই চিকিৎসা যদি না করি তাহলে সম্ভাব্য কি কমপ্লিকেশন হতে পারে? অনেক কমপ্লিকেশন হয়, যেগুলি আমরা খুবই বলে ফেলেছি, যে তার পেরিটোনাইটিস হবে, ইনফেকশন ছড়িয়ে পড়বে। ইনফেকশন যদি ছড়িয়ে পড়ে তাহলে সেপসিস হবে এবং পেশেন্ট শকে চলে যাবে। এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, পেশেন্ট মারা যেতে পারে। সেপসিস এবং সেপটিক শক হয়ে পেশেন্ট সাধারণত মারা যায়। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হলো অ্যাবডোমেনের পেটের ভিতরে অনেকগুলি স্পেস আছে, সেখানে ফুড ম্যাটেরিয়াল বা ফ্লুইড জমা হয়ে সেটা কন্টামিনেশন হয়ে সেখানে অ্যাবসেস হয়ে যাবে, সেগুলি ম্যানেজ করা খুব কঠিন। তারপর ইন্টারনাল হিমোরেজ হতে পারে, যদি পারফোরেশন আমরা সঙ্গে সঙ্গে ম্যানেজ না করি তাহলে সেখানে হিমোরেজ হয়ে রোগী হাইপোভলিমিক শক এবং ডেথ হয়ে যেতে পারে। এগুলি হলো ইমিডিয়েট কমপ্লিকেশন। এছাড়া কতগুলি লং টার্ম কমপ্লিকেশন আছে, যেমন পারফোরেশন যাদের অপারেশন করা হয় সেখানে আবার ইনফেকশন ডেভেলপ করতে পারে, নেক্রোসিস হয়ে রিপারফোরেশন হয়ে যেতে পারে। পারফোরেশন যেখানে রিপেয়ার করা হয়েছে সেখানে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হয়। ফাইব্রাস টিস্যু যাদের হয় তাদের অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, স্কার হইতে পারে, স্ট্রিকচার হয়ে যেতে পারে, তখন ইন্টেস্টাইন ব্লক হয়ে যেতে পারে, এটাকে অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলা হয়। ফিস্টুলা ফর্মেশন হতে পারে, একটা অংশ আরেকটার সঙ্গে ওপেনিং তৈরি করতে পারে, ফিস্টুলা ফর্মেশন হতে পারে, এটা একটা জটিল কমপ্লিকেশন। এছাড়া পারফোরেশন ম্যানেজ করতে গেলে সাধারণত কোলোস্টমি এবং আইলিওস্টমি করার প্রয়োজন হয়। এগুলি অনেক দিন ধরে ম্যানেজ করতে হয়, যা একটি জটিল প্রক্রিয়া। কাজেই এই সকল কমপ্লিকেশন যাতে না হয়, সেই সকল কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত যত তাড়াতাড়ি সম্ভব পারফোরেশনের চিকিৎসা প্রদান করে থাকি। যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয় তাহলে হিলিং রেট, রোগীর অবস্থার কিউর রেট খুবই ভালো এবং ডেথ রেটে খুবই কম। যদি সেপসিস ডেভেলপ করে যায় 50% রোগী মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই পারফোরেশন কি প্রিভেনশন করা সম্ভব? পারফোরেশন যাদের হবে হওয়ার তাদের তো হবেই, তবে পারফোরেশনের কতগুলি কারণ আছে, সেগুলিকে আমরা রিডিউস করতে পারি, কমাইতে পারি। যেমন কতগুলি ওষুধ আছে যেগুলি গ্রহণ করলে পারফোরেশন হয়, সেই ওষুধগুলি আমরা খুব ভেরি কেয়ারফুলি আমরা
গ্রহণ করব, কম পরিমাণে গ্রহণ করব বা অল্টারনেটিভ ওষুধ গ্রহণ করব যাতে পারফোরেশন না হয়। স্মোকারদের সাধারণত পারফোরেশন হয়, জ্বরের রোগী টাইফয়েড আলসার পারফোরেশন হয়, যাদের জ্বর হয় বিশেষ করে ইয়াং এই যে কিশোরদের, পূর্ণবয়স্কদের, তাদের বাচ্চাদের যে টাইফয়েড জ্বর হয় সেটি সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে অ্যান্টিবায়োটিক, প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে, তাহলে টাইফয়েড আলসার পারফোরেশন পূরণ করে। যাদের গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আছে তাদের সুচিকিৎসা করার খুবই প্রয়োজন, না হলে পারফোরেশন হয়ে যেতে পারে। এভাবে পারফোরেশনের যে কজগুলি আছে সেই কজগুলি যদি আমরা রিমুভ করতে পারি অথবা রিডিউস করতে পারি তাহলে পারফোরেশনের হার খুবই কমে যাবে। কারণ পারফোরেশন যাদের হয় তাদের জটিলতা অত্যন্ত মারাত্মক, লাইফ থ্রেটিং কমপ্লিকেশন রয়েছে, যেমন হাইপোভলিউমিক শক, সেপসিস এবং সেপটিক শক। এগুলি খুবই মারাত্মক। 50% রোগী মারা যায় যদি সেপসিস এবং সেপটিক শক হয়ে যায়। আর এদের লং টার্ম ম্যানেজমেন্ট খুবই ব্যয়বহুল। খরচ কমানোর জন্য এবং ডেথ রেট কমানোর জন্য আমরা যদি এর কারণগুলি রিমুভ করতে পারি তাহলে পারফোরেশনের হার কমে যাবে, মৃত্যুর হার এবং খরচের হারটা অনেক কমে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।